হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর বাংলার আফগান শাসন নিয়ে আলোচনা করব। দেখো, বাংলার আফগান শাসন 1538 থেকে 1576 খ্রিস্টাব্দে কী হয়? 1538 থেকে 1576 খ্রিস্টাব্দের শাসন আমলে বাংলার কী হয়? বাংলার আফগান শাসন প্রতিষ্ঠিত হয়। দেখো, আফগানদের দুইটি শাখা ছিল, যথা সুর আফগান ও কোরবানি আফগান। আফগানের তিনটি পর্যায়ে বাংলা শাসন করেছিল। দেখো কি বলছে, আফগানদের দুইটি শাখা ছিল যথা সুর আফগান ও কোরবানি আফগান। আফগানরা তিনটি পর্যায়ে বাংলা শাসন করেছিলেন। দেখো, আমরা এখন সেই তিনটি পর্যায় নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে পর্যায় ছিল সেটা হচ্ছে সুর আফগানদের অধীনে বাংলা। সুর আফগানদের অধীনে বাংলা, যার শাসনকাল ছিল 1539 থেকে 1553 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আমরা দেখলাম কি এখানে বাংলায় আফগান শাসন হচ্ছে 1538 থেকে 1576 পর্যন্ত। এর মধ্যে তিনটি পর্যায় আছে। দেখো, প্রথম পর্যায় হচ্ছে সুর আফগানদের অধীনে বাংলা, যার শাসন আমল ছিল 1539 থেকে 1553 খ্রিস্টাব্দ। 1539 খ্রিস্টাব্দে শের শাহ বাংলার শাসনকর্তা জাহাঙ্গীর কুলিকে হত্যা করে গৌড় দখল করেন, যার ফলে এ সময় বাংলার সুর আফগান শাসন প্রতিষ্ঠিত হয়। দেখো কি বলছে, 1539 খ্রিস্টাব্দে শের শাহ বাংলার শাসনকর্তা জাহাঙ্গীর কুলিকে হত্যা করে গৌড় দখল করেন, যার ফলে এ সময় বাংলায় সুর আফগান শাসন প্রতিষ্ঠিত হয়। দেখো, দ্বিতীয় যেটা ছিল আফগানদের, সেটা হচ্ছে স্বাধীন সুর সালতানাত, যার শাসনকাল ছিল 1553 থেকে 1563 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুর সুলতান, যার শাসনকাল ছিল 1553 থেকে 1563 খ্রিস্টাব্দ। 1553 খ্রিস্টাব্দে বাংলার আফগান শাসক সুলতান শামসুদ্দিন মুহাম্মদ শাহ গাজী উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন। দেখো কি করে, স্বাধীন সুর সালতানাত, যার শাসনকাল ছিল 1553 থেকে 1563 খ্রিস্টাব্দ। 1553 খ্রিস্টাব্দে বাংলার আফগান শাসক সুলতান শামসুদ্দিন মুহাম্মদ শাহ গাজী উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন। এবার দেখো, কোর রানী বংশ, যার শাসনকাল ছিল 1563 থেকে 1576 সাল পর্যন্ত। কোর রানী বংশ, যার শাসনকাল ছিল 1563 থেকে 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো কি বলছে, তাসখান কোরবানি বাংলায়, আমি আবারও বলছি, তাসখান কোররানি বাংলায় কোরআনী শাসনের সূত্রপাত করেন। যদি প্রশ্ন আসে কে বাংলায় কোরআনী শাসনের সূত্রপাত করে, তাহলে আমরা বলবো তাসখান কোররানি। দাউদ কোররানি ছিলেন বাংলার শেষ আফগান শাসক। তাহলে বাংলার শেষ আফগান শাসকের নাম কি? তা আমরা জানলাম, সে হচ্ছে দাউদ কোররানি ছিলেন বাংলার শেষ আফগান শাসক। তিনি স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করেন। দেখো কি বলছে, তিনি স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করেন। দেখো, আমরা আফগানের যে তিনটা পর্যায় নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টুকু আমরা একটু রিভিউ দিই। দেখো, বিষয় হচ্ছে সুর আফগানদের অধীনে বাংলা, যার শাসনকাল ছিল 1540 থেকে 1573 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1540 খ্রিস্টাব্দে শের শাহ বাংলার শাসনকর্তা জাহাঙ্গীর কুলিকে হত্যা করে গৌড় দখল করেন, যার ফলে এ সময় বাংলায় সুর আফগান শাসন প্রতিষ্ঠিত হয়। এবার দেখো, স্বাধীন সুর সালতানাত, যেটা 1553 থেকে 1563 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়ে থাকে। 1553 খ্রিস্টাব্দে বাংলার আফগান শাসক সুলতান শামসুদ্দিন মুহাম্মদ শাহ গাজী উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন। দেখো, কোররানি বংশ, যার শাসনকাল ছিল 1563 থেকে 1576 খ্রিস্টাব্দ। তাসখান কোররানি বাংলায় কোররানি শাসনের সূত্রপাত করেন। তাসখান কোররানি বাংলায় কোররানি শাসনের সূত্রপাত করেন। দাউদ কোররানি ছিলেন বাংলার শেষ আফগান শাসক। তিনি স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করেন। যদি প্রশ্নে আসে যে স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করেন কে, তাহলে আমরা বলবো যে কোররানি মানে দাউদ কোররানি স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করেন। দেখো, রাজমহলের যুদ্ধ। 13 জুলাই 1576 খ্রিস্টাব্দে
13 জুলাই 1576 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য ও বাংলার সালতানাতের মধ্যে কী হয়, রাজমহল সংগঠিত হয়। দেখো আমি আবারও বলছি, 13 জুলাই 1576 খ্রিস্টাব্দে 13 জুলাই 1576 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য ও বাংলার সালতানাতের মধ্যে রাজমহলের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মুঘল সম্রাট আকবরের পক্ষে নেতৃত্ব প্রদান করেন মুজাফফর খান তুর্বাতি, খানজাহান, রাজা টোডারমল। দেখো আমি আবারও বলছি, এই যুদ্ধে মুঘল সম্রাট আকবরের পক্ষে নেতৃত্ব প্রদান করেন মুজাফফর খান তুর্বাতি, খানজাহান, রাজা টোডারমল। অন্যদিকে দাউদ খান কোররানির পক্ষে নেতৃত্ব প্রদান করেন জুনায়েদ, কালাপাহাড়, কতুলা খান। এই যুদ্ধে মুঘলদের চূড়ান্ত বিজয় হয়, যার ফলে বাংলায় কোররানি রাজবংশের পতনের মাধ্যমে বাংলার মুঘল আমলের সূচনা হয়। এই যুদ্ধে মুঘলদের চূড়ান্ত বিজয় হয়, যার ফলে বাংলায় কোররানি বংশের পতনের মাধ্যমে বাংলায় মুঘল আমলের সূচনা হয়। 1595 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি মানসিংহ বাংলার সুবেহার নতুন রাজধানী স্থাপন করেন রাজমহলে, যেটা বর্তমান হচ্ছে কি, বিহারে। এরপর এর নামকরণ করা হয় আকবর নগর। দেখো আমি আবারও বলছি, 1595 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি মানসিংহ বাংলার সুবেহার নতুন রাজধানী স্থাপন করেন রাজমহল, যেটা বর্তমানে বিহারের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরের নামকরণ করা হয় আকবর নগর। কোনটা নামকরণ করা হয়? এই যে রাজমহল মানে বিহার, এই যে রাজমহল, এরপরের নামকরণ করা হয় আকবর নগর। দেখো রাজমহলের যুদ্ধ নিয়ে আমরা আরেকটু রিভিউ দিই। 13 জুলাই 1576 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য ও বাংলার সালতানাতের মধ্যে রাজমহলের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মুঘল সম্রাট আকবরের পক্ষে নেতৃত্ব প্রদান করেন মুজাফফর খান তুর্বাতি, খানজাহান, রাজা টোডারমল। অন্যদিকে দাউদ খান কোররানির পক্ষে নেতৃত্ব প্রদান করেন জুনায়েদ, কালাপাহাড়, কতুলু খান। এই যুদ্ধে মুঘলদের চূড়ান্ত বিজয় হয়, যার ফলে বাংলায় কোররানি রাজবংশের পতনের মাধ্যমে বাংলার মুঘল আমলের সূচনা হয়। 1595 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি মানসিংহ বাংলার সুবেহার নতুন রাজধানী স্থাপন করেন রাজমহলে। এরপর এর নামকরণ করা হয় আকবর নগর। দেখো 12 ভূঁইয়াদের ইতিহাস। 12 ভূঁইয়া বলতে বোঝায় বাংলার স্থানীয় প্রধান ও জমিদার, যারা আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিল। দেখো আমি আবারও বলছি, 12 ভূঁইয়া বলতে বোঝায় মূলত বাংলার স্থানীয় প্রধান ও জমিদার, যারা আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিল। 12 ভূঁইয়া শব্দটির অর্থ হচ্ছে 12 জন ভূঁইয়া। দেখো আমি আবারও বলছি, 12 ভূঁইয়া শব্দটির অর্থ হচ্ছে 12 জন ভূঁইয়া। অনেকেই মনে করেন যে 12 ভূঁইয়া শব্দটি দ্বারা নির্ভুলভাবে 12 জন ভূঁইয়া বা প্রধানকে বোঝায় না, বহু সংখ্যককে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। দেখো আমি আবারও বলছি যে অনেকেই মনে করেন যে 12 ভূঁইয়া শব্দটি দ্বারা নির্ভুলভাবে 12 জন ভূঁইয়া বা প্রধানকে বোঝায় না, বহু সংখ্যক বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় 12 ভূঁইয়াদের দমন করা হয়। দেখো কখন? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় 12 ভূঁইয়াদের কী করা হয়? দমন করা হয়। দেখো আমরা 12 ভূঁইয়া সম্পর্কে কি জানলাম, যে 12 ভূঁইয়া বলতে বোঝায় মূলত বাঙালির স্থানীয় প্রধান ও জমিদার, যারা আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিল। 12 ভূঁইয়া শব্দটি অর্থ হচ্ছে 12 জন ভূঁইয়া। অনেকেই মনে করেন যে 12 ভূঁইয়া শব্দটি দ্বারা নির্ভুলভাবে 12 জন ভূঁইয়া বা প্রধানকে বোঝায় না, বহু সংখ্যাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় 12 ভূঁইয়াদের দমন করা হয়। তাহলে 12 ভূঁইয়াদের দমন কখন করা হয়? সম্রাট জাহাঙ্গীরের সময়ে। দেখো ঈশা খাঁ, তার পরিচয় হচ্ছে তিনি 12 ভূঁইয়াদের নেতা ছিলেন। তাহলে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খাঁ। তার জন্মকোথা সরাইল ব্রাহ্মণবাড়িয়ায়। দেখো কি বলছে,
তার জন্মগ্রহণ হচ্ছে সরাইল ব্রাহ্মণবাড়িয়ায়। তাহলে কার জন্ম সরাইল ব্রাহ্মণবাড়িয়ায়? আমরা দেখলাম মুসা খাঁ। তার রাজত্বকাল 1576 থেকে 1599 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কি করেন? শাসন করেন। কে করেন? রাজত্ব করেন। 1576 থেকে 1599 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মুসা খাঁ কী করেন? শাসন করেন। তার রাজধানী ছিল সোনারগাঁও। তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল সোনারগাঁও। তার রাজধানী ছিল সোনারগাঁও। তার উপাধি মসনদ ই আলা। মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে উপাধি গ্রহণ করেন। দেখো তার উপাধি ছিল কি? মসনদ ই আলা। তার উপাধি ছিল মসনদ ই আলা। দেখো যে মুসা খাঁর কি ছিল? উপাধি ছিল মসনদ ই আলা। মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে তিনি কি করেন? তার উপাধি মসনদ ই আলা গ্রহণ করেন। দেখো ঈশা খাঁর ঘাঁটি একারসিন্ধু দুর্গে তিনি কি করেন? তার ঘাঁটি স্থাপন করেন। একারসিন্ধু দুর্গ বর্তমানে কোথায় অবস্থিত? কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় এগারোসিন্ধু গ্রামে অবস্থিত। বর্তমানের অস্তিত্ব নেই। দেখো কি বলছে? ঈশা খাঁর ঘাঁটি এগারোসিন্ধু দুর্গ বর্তমানে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় এগারোসিন্ধু গ্রামে অবস্থিত। বর্তমানে এটির কোনো কি নেই? অস্তিত্ব নেই। দেখো মৃত্যু 1599 খ্রিস্টাব্দে কী করেন? তিনি মৃত্যুবরণ করেন। 1599 খ্রিস্টাব্দে এই ঈশা খাঁ কী করেন? মৃত্যুবরণ করেন। দেখো তার সমাধি কোথায় দেওয়া হয়? তার সমাধি বক্তারপুর বাজার, কালীগঞ্জ, গাজীপুরে দেওয়া হয়। দেখো আমি আবারও বলছি, তার সমাধি হচ্ছে বক্তারপুর বাজার, কালীগঞ্জ, গাজীপুরে দেওয়া হয়। দেখো আমরা ঈশা খাঁ সম্পর্কে কী কী জানলাম, যার পরিচয় জানলাম। তিনি 12 ভূঁইয়াদের নেতা ছিলেন। তার জন্মগ্রহণ হচ্ছে সরাইল ব্রাহ্মণবাড়িয়ায়। দেখো রাজত্বকাল 1576 থেকে 1599 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কী করেন? রাজত্ব করেন। দেখো তার রাজধানী ছিল সোনারগাঁও। তার উপাধি ছিল মসনদ ই আলা। মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে উপাধি গ্রহণ করেন। দেখো ঈশা খাঁর ঘাঁটি এগারোসিন্ধু গ্রাম, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় এগারোসিন্ধু গ্রামে। বর্তমানের কোনো অস্তিত্ব নেই। দেখো মৃত্যু, ঈশা খাঁ কত সালে মৃত্যুবরণ করেন? ঈশা খাঁ 1599 সালে মৃত্যুবরণ করেন। দেখো সমাধি, এই ঈশা খাঁর সমাধি কোথায় দেওয়া হয়? বক্তারপুর বাজার, কালীগঞ্জ, গাজীপুর। এখানে কি করা হয়? এখানে ঈশা খাঁর কি করা হয়? এখানে ঈশা খাঁর সমাধি দেওয়া হয়। দেখো মুসা খাঁ পরিচয়। সম্রাট জাহাঙ্গীর আমলে মুসা খাঁ 12 ভূঁইয়াদের মধ্যে সর্বাপেক্ষ শক্তিশালী ছিলেন। দেখো আমি আবারও বলছি পরিচয়। সম্রাট জাহাঙ্গীরের আমলে মুসা খাঁ 12 ভূঁইয়াদের মধ্যে সর্বাপেক্ষ শক্তিশালী ছিলেন। পরিচিতি হন 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খানের নিকট পরাজিত হন। দেখো কি বলছে? 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খানের নিকট পরাজিত হন। 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খানের নিকট পরাজিত হন। দেখো মৃত্যু 1623 খ্রিস্টাব্দে মৃত্যু হয়। 1623 খ্রিস্টাব্দে মুসা খাঁর মৃত্যু হয়। সমাধি বাগে মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল প্রাঙ্গণে কী করা হয়? তার সমাধি দেওয়া হয়। তাহলে মুসা খাঁর সমাধি কোথায় দেওয়া হয়? বাগে মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল প্রাঙ্গণে। দেখো আমি আবারও বলছি মুসা খাঁ পরিচয়। সম্রাট জাহাঙ্গীর আমলে মুসা খাঁ 12 ভূঁইয়াদের মধ্যে সর্বাপেক্ষ শক্তিশালী ছিলেন। দেখো পরাজিত হন 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খানের নিকট পরাজিত হন। 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খানের নিকট পরাজিত হন। দেখো মৃত্যু 1623 খ্রিস্টাব্দে মৃত্যু হয়। সমাধি বাগে মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল প্রাঙ্গণে এই মুসা খাঁর কি আছে? সমাধি আছে। দেখো অঞ্চল ভিত্তিক 12 ভূঁইয়াদের তালিকা এক নজরে দেখে রাখতে পারেন। অঞ্চল ভিত্তিক 12 ভূঁইয়াদের তালিকা এক নজরে দেখে রাখতে পারেন। দেখো 12 ভূঁইয়াদের নাম আর এখানে হচ্ছে এলাকার নাম। দেখো ঈশা খাঁ এবং মুসা খান কোন কোন এলাকা শাসন করতেন? ঢাকা জেলার অর্ধাংশ, প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা, বগুড়া ও রংপুর জেলার কিছু অংশ কি করতো? শাসন করতো। ঈশা খান এবং মুসা খানের এলাকার নাম হচ্ছে ঢাকা জেলার অর্ধাংশ, প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা, বগুড়া ও রংপুর জেলার কিছু অংশ। দেখো চাঁদ রায় ও কেদার রায়
চাঁদ রায় ও কেদার রায় এরা শাসন করে কোনটি? শ্রীপুর। এই শ্রীপুর বর্তমানে বিক্রমপুর ও মুন্সিগঞ্জে অবস্থিত। চাঁদ রায় ও কেদার রায় শ্রীপুর 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 বিক্রমপুর ও মুন্সিগঞ্জ। দেখো বাহাদুরি গাজী, তিনি তার এলাকার নাম হচ্ছে ভাওয়াল। আমি আবারও বলছি, বাহাদুর গাজী তার এলাকার নাম হচ্ছে কি? ভাওয়াল। এই ভাওয়াল এলাকায় বাহাদুর গাজী কি করতেন? শাসন করতেন। শাসন করতেন। দেখো সোনা গাজী তিনি শাসন করতেন সরাইল, বর্তমানে ত্রিপুরার উত্তর সীমায়। সোনা গাজী তিনি শাসন করতেন কোনটি? সরাইল, ত্রিপুর উত্তর সীমায়। দেখো ওসমান খান তার এলাকার নাম হচ্ছে কি? বোকাইনগর, যেটা বর্তমানে সিলেটে। ওসমান খান তিনি শাসন করতেন কোনটি? বোকাইনগর। ওসমান খান শাসন করতেন বোকাইনগর, সিলেট। দেখো বীর হামির তিনি শাসন করতেন বিষ্ণুপুর। বীর হামির তার এলাকার নাম হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়িয়া। বীর হামির তার এলাকার নাম হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া। বিষ্ণুপুর, বাঁকুড়া। বীর হামির তার এলাকার নাম হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া। দেখো রাজা কন্দর্প নারায়ণ রামচন্দ্র বরিশাল জেলার অংশ বিশেষ কি করতেন? শাসন করতেন। কে করতেন? রাজা কন্দর্প নারায়ণ কি করতেন? রাজা কন্দর্প নারায়ণ রামচন্দ্র তার এলাকার নাম ছিল বরিশাল জেলার অংশ বিশেষ। এই বরিশাল জেলার অংশ বিশেষ নিয়ে তিনি কি করতেন? তিনি শাসন করতেন। রাজা কন্দর্প নারায়ণ রামচন্দ্র, বরিশাল জেলার অংশ বিশেষ। দেখো লক্ষণ মাণিক্য ভুলুয়া, বর্তমানে নোয়াখালী। লক্ষণ মাণিক্য যার নাম হচ্ছে কি? ভুলুয়া। লক্ষণ মাণিক্য ভুলুয়া এলাকায় নোয়াখালীতে কি করতেন? শাসন করতেন। কি করতেন? লক্ষণ মাণিক্য। দেখো পারমান্দ রায় তিনি চন্দ্রদ্বীপে কি করতেন? শাসন করতেন। বর্তমান হচ্ছে বরিশাল। আর ভুলুইয়া হচ্ছে নোয়াখালী গেলে আমরা সব ভুলে যায়, সেক্ষেত্রে আমরা ভুলুয়া হিসেবে মনে রাখতে পারি। আর লক্ষণ মাণিক্য হচ্ছে ভুলুয়া নোয়াখালী, পরমানন্দ রায় চন্দ্রদ্বীপ বরিশাল। দেখো বিনোদ রায় এবং মধু রায় তারা শাসন করতেন চান্দ্রপ্রতাপ। আর চান্দ্রপ্রতাপ বলতে আমরা এখন মানিকগঞ্জকে বুঝি। দেখো বিনোদ রায় এবং মধু রায় তার এলাকার নাম ছিল চান্দ্রপ্রতাপ। তাদের এলাকার নাম ছিল চান্দ্রপ্রতাপ, বর্তমানে মানিকগঞ্জ। দেখো মুকুন্দা রাম এবং সত্যজিৎ তার এলাকার নাম কি ছিল? ভূষণা, যেটা বর্তমানে ফরিদপুরে অবস্থিত। মুকুন্দা রাম সত্যজিৎ, আমি আবারও বলছি, মুকুন্দা রাম সত্যজিৎ, যার ভূষণা ছিল কোথায়? ফরিদপুরে। মুকুন্দ রাম সত্যজিৎ এলাকার নাম হচ্ছে ভূষণা, যেটা বর্তমানে ফরিদপুরে অবস্থিত। দেখো অঞ্চল ভিত্তিক 12 ভূঁইয়াদের তালিকা। ফার্স্ট আমরা দেখলাম ঈশা খান, মুসা খান, তার এলাকার নাম হচ্ছে ঢাকা জেলার অর্ধাংশ প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা, বগুড়া, রংপুর জেলার কিছু অংশ বিশেষ। দেখো রাজা কন্দর্প নারায়ণ রামচন্দ্র তার এলাকার নাম হচ্ছে বরিশাল জেলার অংশ বিশেষ। দেখো চাঁদ রায় কেদার রায় তার এলাকার নাম হচ্ছে শ্রীপুর, যেটা বর্তমানে বিক্রমপুর ও মানিকগঞ্জে অবস্থিত। চাঁদ রায় কেদার রায় যেটা অবস্থিত বর্তমানে শ্রীপুর, বিক্রমপুর, মুন্সিগঞ্জ। দেখো লক্ষণ মাণিক্য এলাকার নাম হচ্ছে কি? ভুলুয়া নোয়াখালী। দেখো বাহাদুর গাজী তার এলাকার নাম হচ্ছে ভাওয়াল। বাহাদুর আলী তার এলাকার নাম হচ্ছে ভাওয়াল। দেখো পরমানন্দ রায় যার এলাকা হচ্ছে চন্দ্রদ্বীপ, বর্তমানে বরিশালে অবস্থিত। পরমানন্দ রায় যার এলাকার নাম চন্দ্রদ্বীপ, বর্তমানে বরিশালে অবস্থিত। দেখো সোনা গাজী যেটা হচ্ছে সরাইল। সোনা গাজী এর বর্তমান এলাকা হচ্ছে সরাইল, ত্রিপুর উত্তর সীমায়। সোনা গাজী সরাইল, যেটা বর্তমানে ত্রিপুরের উত্তর সীমানায়। দেখো বিনোদ রায় অথবা মধু রায় যার এলাকার নাম হচ্ছে চন্দ্রপ্রতাপ, বর্তমানে মানিকগঞ্জে অবস্থিত। বিনোদ রায় এবং মধু রায় যার এলাকার নাম চন্দ্রপ্রতাপ, বর্তমানে মানিকগঞ্জে অবস্থিত। দেখো ওসমান খানের এলাকার নাম ছিল কি? বোকাইনগর।
আমি আবারও বলছি, ওসমান খান এর এলাকার নাম ছিল বাকুর, এর এলাকার নাম ছিল বাঁকাইনগর। ওসমান খান এর এলাকার নাম ছিল বাঁকাইনগর, যেটা বর্তমানে সিলেটে অবস্থিত। ওসমান খান এর এলাকার নাম বাঁকাইনগর, যেটা বর্তমানে সিলেটে অবস্থিত। দেখো মুকুন্দারাম সত্যজিৎ, যার এলাকার নাম হচ্ছে ভূষণা, যেটা বর্তমানে ফরিদপুরে অবস্থিত। মুকুন্দারাম সত্যজিৎ, যার এলাকার নাম হচ্ছে ভূষণা, বর্তমানে ফরিদপুরে অবস্থিত। দেখো বীর হামির, যার এলাকার নাম হচ্ছে বিষ্ণুপুর, এবং এটি একটা কি বাঁকুড়া, বর্তমানে বাঁকুড়ায় অবস্থিত। বীর হামির এর এলাকার নাম হচ্ছে বিষ্ণুপুর, যেটা বাঁকুড়া, বর্তমানে ভারতে অবস্থিত। বীর হামির, যেটা বিষ্ণুপুর, বর্তমানে বাঁকুড়ায় অবস্থিত। দেখো প্রতাপ আদিত্য কে ছিলেন? দেখো আমি আবার বলছি, ক বাংলা 12 ভূঁইয়াদের একজন, খ রাজপুত রাজা, গ বাংলার শাসক, ঘ বা মোগল সেনাপতি। প্রতাপ আদিত্য কে ছিলেন? সময় 5 সেকেন্ড। দেখো প্রতাপ আদিত্য কে ছিলেন? সঠিক উত্তর হবে বাংলার 12 ভূঁইয়াদের একজন। দেখো 12 ভূঁইয়া কাদের বলা হতো? ক ব্রিটিশ যুগের শক্তিশালী যুদ্ধদের, খ 12 জন সেনাপতিকে, ক বড় বড় স্বাধীন জমিদার, ঘ উপরের সব। 12 ভূঁইয়াদের কাদের বলা হতো? এটা বিষয়ভিত্তিক নন কেড আর অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন উত্তর। 12 ভূঁইয়া কাদের বলা হতো? সময় 5 সেকেন্ড। দেখো 12 ভূঁইয়া কাদের বলা হতো? সঠিক উত্তর হবে বড় বড় স্বাধীন জমিদারের। দেখো বাংলায় মুঘল শাসন, যেটা শুরু হয় 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত কি ছিল? বাংলার মুঘল শাসন ছিল 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ। দেখো 12 ভূঁইয়াদের দমনের পর, আমি আবারও বলছি, 12 ভূঁইয়াদের দমনের পর সমগ্র বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয়। দেখো আমি আবারও বলছি, 12 ভূঁইয়াদের দমনের পর সমগ্র বাংলা শাসন প্রতিষ্ঠিত হয়। সম্রাট আকবরের আমলে সমগ্র বাংলা সুবাহি ই বাংলা নামে পরিচিত ছিল। দেখো যদি প্রশ্ন আসে কার আমলে সমগ্র বাংলা সুবাহি বাঙ্গালা নামে পরিচিত ছিল, তাহলে আমরা বলবো সম্রাট আকবরের আমলে সমগ্র বাংলা সুবাহি বাঙ্গালা নামে পরিচিতি। মুঘল আমলে বাংলায় বিশ্ববিখ্যাত মুসলিম কাপড় তৈরি হতো। যদি প্রশ্ন আসে কোন আমলে মুসলিম কাপড় তৈরি হতো, তাহলে আমরা বলবো মুঘল আমলে বাংলায় বিশ্ববিখ্যাত মুসলিম কাপড় তৈরি হতো। বাংলার মুঘল আমলকে, আমি আবারও বলছি, বাংলার মুঘল আমলকে দুটি ভাগে ভাগ করা যায়। দেখো আমরা একটু আগে কী বললাম, একটু রিভিশন দিই। বাংলায় মুঘল শাসন 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ। 12 ভূঁইয়াদের দমনের পর, আমি আবার বলছি, 12 ভূঁইয়াদের দমনের পর সমগ্র বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। সম্রাট আকবরের আমলে সমগ্র বাংলা সুবাহি বাঙ্গালা নামে পরিচিতি ছিল। মুঘল আমলে বাংলায়, আমি আবার বলছি, মুঘল আমলে বাংলায় বিশ্ববিখ্যাত মুসলিম কাপড় তৈরি হতো। মুঘল আমলে বাংলায় বিশ্ববিখ্যাত মুসলিম কাপড় তৈরি হতো। বাংলায় মুঘল আমলকে দুটি ভাগে ভাগ করা যায়। দেখো আমি কি বলছি, বাংলার মুঘল আমলকে দুটি ভাগে ভাগ করা যায়। দেখো একটা হচ্ছে সুবেদারি আমল, যেটা শুরু হয় 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ। আরেকটা হচ্ছে নবাবী আমল, যেটা 1717 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো আমি আবারও বলছি, বাংলায় মুঘল আমলকে দুটি ভাগে ভাগ করা যায়। এক, সুবেদারি আমল, যেটা শুরু হয় 1576 থেকে 1717 খ্রিস্টাব্দ। আরেকটা হচ্ছে নবাবী আমল, যেটা শুরু হয় 1717 থেকে 1757 খ্রিস্টাব্দ। দেখো বাংলায় সুবেদারি শাসন 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খান, আমি আবারও বলছি, 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খান 12 ভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন। এ সময় মুঘল সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। তিনি মুঘল প্রদেশগুলো সুবাহ নামে পরিচিতি। তখন মুঘল প্রদেশগুলো সুবাহ নামে পরিচিতি ছিল। বাংলায় ছিল মুঘলদের অন্যতম সুবাহ। আমি আবারও বলছি, বাংলা ছিল
বাংলা ছিল মুঘলদের অন্যতম সুবাহ। বাংলা ছিল মুঘলদের অন্যতম সুবাহ। দেখো কি বলছে যে মুঘল শাসন বাংলা সুবেদারি শাসন 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান 12 ভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন। এ সময় মুঘল সম্রাট ছিল সম্রাট জাহাঙ্গীর। তিনি মুঘল প্রদেশগুলো সুবাহ নামে পরিচিত ছিল। বাংলায় ছিল মুঘলদের অন্যতম সুবাহ। বাংলা ছিল কি মুঘলদের অন্যতম সুবাহ। দেখো আমরা সুবেদারি শাসক সমূহ নিয়ে একটু আলোচনা করব। সুবেদারি শাসকের মধ্যে প্রথমে পড়ে ইসলাম খান, যিনি 1608 থেকে 1613 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন শাসন করেন। কে করেন? ইসলাম খান 1608 থেকে 1613 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন শাসন করেন। দেখো বাংলার সুবেদারি হন 1668 খ্রিস্টাব্দে। তিনি বাংলার প্রথম সুবেদার। যদি প্রশ্ন আসে কে বাংলার প্রথম সুবেদার, তাহলে আমরা বলবো ইসলাম খান। ইসলাম খান বাংলার সুবেদারই হন 1608 খ্রিস্টাব্দে। তিনি বাংলার প্রথম সুবেদার। রাজধানী স্থানান্তর 1610 সালে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর হয়। 1610 সালে, আমি আবারও বলছি 1610 সালে তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। তিনি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। কি বলছে? তিনি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী ঢাকার নাম রাখেন কি জাহাঙ্গীরনগর। দেখো তার অবদান, তিনি ঢাকায় বিখ্যাত ধোলাই খাল খনন করেন। যদি প্রশ্নে আসে কে ঢাকার বিখ্যাত ধোলাই খাল খনন করেন, তাহলে আমরা বলবো দেখো তিনি ঢাকার বিখ্যাত খাল খনন করেন। দেখো তিনি ঢাকার বিখ্যাত ধোলাই খাল খনন করেন। যদি প্রশ্নে আসে কে ঢাকার বিখ্যাত ধোলাই খাল খনন করে, তাহলে আমরা বলবো ইসলাম খান। তিনি কি করেন? তিনি ঢাকায় বিখ্যাত ধোলাই খাল খনন করেন। যদি প্রশ্নে আসে কে ঢাকায় বিখ্যাত ধোলাই খাল খনন করেন, তাহলে আমরা বলবো কি ইসলাম খান। ঢাকার ইসলামপুরের নামকরণ করা হয়। যদি প্রশ্নে আসে ঢাকা ইসলামপুরের নামকরণ করেন কে, তাহলে আমরা বলবো ইসলাম খান। তিনি শুধু ঢাকার বিখ্যাত ধোলাই খালই খনন করেন না, তিনি ঢাকায় ইসলামপুরের নামকরণ করেন। তিনি বাংলায় নৌকা বাইচের প্রচলন করেন। যদি প্রশ্নে আসে কে বাংলায় নৌকা বাইচের প্রচলন করেন, তাহলে আমরা বলবো ইসলাম খান। তিনি বাংলায় নৌকা বাইচের প্রচলন করেন। যদি প্রশ্ন আসে কে নৌকা বাইচের প্রচলন করেন, তাহলে আমরা বলবো ইসলাম খান। তিনি নৌকা বাইচের প্রচলন করেন। দেখো আমরা সুবেদার শাসক সময়ের প্রথমে পেলাম ইসলাম খান, যার শাসনামল ছিল 1608 থেকে 1613 খ্রিস্টাব্দে। বাংলার সুবেদার হন 1608 খ্রিস্টাব্দে। বিশেষত্ব, তিনি বাংলার প্রথম সুবেদার। রাজধানী স্থানান্তর 1610 সালে তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। তিনি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। তাদের অবদান, তিনি ঢাকার বিখ্যাত ধোলাই খাল খনন করেন এবং ঢাকার ইসলামপুরে কি করেন নামকরণ করেন। তিনি বাংলায় নৌকা বাইচের প্রচলন করেন। প্রশ্ন আসতে পারে কে বাংলায় নৌকা বাইচের প্রচলন করেন, তাহলে আমরা বলবো ইসলাম খান। দেখো কাসিম খান জুয়েনি, যার শাসনামল ছিল 1628 থেকে 1632 খ্রিস্টাব্দ পর্যন্ত। কাসিম খান জুয়েনি, যার শাসনামল ছিল 1628 থেকে 1632 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো আমি আবারও বলছি, কাসিম খান জুয়েনি, যার শাসনামল ছিল 1628 থেকে 1632 খ্রিস্টাব্দ। তিনি সম্রাট শাহজাহান কর্তৃক বাংলার সুবেদার নিয়োগপ্রাপ্ত হন। যদি প্রশ্নে আসে কে সম্রাট শাহজাহান কর্তৃক বাংলার সুবেদার নিয়োগপ্রাপ্ত হন, তাহলে আমরা বলবো কাসিম খান জুয়েনি। তিনি সম্রাট শাহজাহান কর্তৃক বাংলার সুবেদার নিয়োগপ্রাপ্ত হন। অবদান, তিনি হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ করেন। প্রশ্ন আসতে পারে কে হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ করেন, আমরা বলবো কাসিম খান।
জুয়ানি, কাসিম খান জুয়ানি, তিনি হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ করেন। দেখো আমরা একটু রিভিউ দিই। কাসিম খান জুয়েনি তার শাসন আমল ছিল 1628 থেকে 1632 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি সম্রাট শাহজাহান কর্তৃক বাংলার সুবেদার নিয়োগপ্রাপ্ত হন। অবদান: তিনি হুগলি থেকে পর্তুগিজদের কী করেন? উচ্ছেদ করেন। দেখো শাহ সুজা যার শাসন আমল ছিল 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো শাহ সুজা যার শাসন আমল ছিল 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো তিনি মোগল সম্রাটের শাহজাহানের দ্বিতীয় ছেলে ছিলেন। মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলের নাম কি ছিল? শাহ সুজা। দেখো কি বলছে? শাহ সুজা তিনি মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে ছিলেন। তিনি 1615 সালে ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেন। প্রশ্ন আসতে পারে কে ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেন? শাহ সুজা। দেখো কি বলছে? শাহ সুজা। কার্যক্রম: তিনি 1615 সালে, আমি আবারও বলছি, তিনি 1615 সালে ইংরেজদের, আমি আবারও বলছি, তিনি 1615 সালে ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেন। কে দেন? শাহ সুজা। স্থাপত্যকর্ম: তিনি ঢাকার চক বাজারে বড় কাটরা ও ধানমন্ডির শাহী ঈদগাহ এবং লালবাগ মসজিদ নির্মাণ করেন। দেখো স্থাপত্যকর্ম: তিনি ঢাকার চক বাজারে বড় কাটরা, ধানমন্ডির শাহী ঈদগাহ এবং লালবাগ মসজিদ নির্মাণ করেন। দেখো কি বলছে? স্থাপত্যকর্ম: তিনি ঢাকার চক বাজারে বড় কাটরা, ধানমন্ডির শাহী ঈদগাহ এবং লালবাগ মসজিদ নির্মাণ করেন। দেখো পরাজিত হন 1659 সালে তিনি আওরঙ্গজেবের কাছে পরাজিত হন। দেখো কি হয়ে গেল? আরে কি অবস্থা, যে তিনি 1659 সালে তিনি আওরঙ্গজেবের কাছে পরাজিত হন। দেখো আমরা শাহ সুজা সম্পর্কে কি জানলাম? যে শাহ সুজা 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেন? শাসন করেন। তিনি মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে ছিলেন। কার্যক্রম: তিনি 1615 সালে ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেন। স্থাপত্যকর্ম: তিনি ঢাকার চক বাজারে বড় কাটরা, ধানমন্ডির শাহী ঈদগাহ এবং লালবাগ মসজিদ নির্মাণ করেন। দেখো পরাজিত হন 1659 সালে তিনি আওরঙ্গজেবের কাছে পরাজিত হন। দেখো মীর জুমলা 1660 থেকে 1663 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেন? শাসন করেন। কে করেন? মীর জুমলা 1660 থেকে 1663 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেন? শাসন করেন। কে করেন? মীর জুমলা। তার কৃতিত্ব: তিনি 1663 সালে আসাম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার শুরু করেন। দেখো তিনি 1663 সালে আসাম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন। কে করেন? মীর জুমলা। তিনি কি করেন? তিনি 1663 সালে আসাম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন। তার ব্যবহৃত কামান বর্তমানে ঢাকার ওসমানী উদ্যানে সংরক্ষিত আছে। দেখো কি বলছে? তার ব্যবহৃত কামান বর্তমানে ঢাকার ওসমানী উদ্যানে সংরক্ষিত আছে। তার অবদান: তিনি ঢাকা গেট নির্মাণ করেন। যদি প্রশ্ন আসে কে ঢাকা গেট নির্মাণ করেন, তাহলে আমরা এক কথাই বলে দেব মীর জুমলা। তাহলে আমরা কি জানলাম মীর জুমলা সম্পর্কে? মীর জুমলা 1660 থেকে 1663 খ্রিস্টাব্দ পর্যন্ত কী করেন? শাসন করেন। তার কৃতিত্ব: তিনি 1663 সালে আসাম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন। তার ব্যবহৃত কামান বর্তমানে ঢাকার ওসমানী উদ্যানে সংরক্ষিত আছে। তার অবদান: তিনি ঢাকা গেট নির্মাণ করেন। যদি প্রশ্ন আসে কে ঢাকা গেট নির্মাণ করেন, তাহলে আমরা বলবো মীর জুমলা। দেখো শায়েস্তা খান 1664 থেকে 1678 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেন? শাসন করেন। শায়েস্তা খান 1664 থেকে 1678 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেন? শাসন করেন। তিনি বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী আসফ খানের ছেলে ও সম্রাট
আওরঙ্গজেবের মামা ছিলেন। দেখো কি বলছে, দেখো কি বলছে, তিনি বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী আসফ খানের ছেলে ও সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন। অন্যতম কৃতিত্ব, তিনি চট্টগ্রাম থেকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করে চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। দেখো কি বলছে, তিনি চট্টগ্রাম থেকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করে চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। তিনি বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী আসাফ খানের ছেলে ও সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন। কে ছিলেন? শায়েস্তা খান। দেখো বিশেষত্ব, তার স্থাপত্য শিল্পে, আমি আবারও বলছি, তার স্থাপত্য শিল্পের বিকাশের জন্য তার আমলকে বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। দেখো কি বলছে, তার স্থাপত্য শিল্পের বিকাশের জন্য, আমি আবারও বলছি, তার স্থাপত্য শিল্পের বিকাশের জন্য তার আমলকে বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। তার স্থাপত্য শিল্পের বিকাশের জন্য তার আমলকে বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। দেখো তার অন্যতম কীর্তি, ঢাকার চকবাজারের ছোট কাটরা, লালবাগের কেল্লা, চক মসজিদ, 7 গম্বুজ মসজিদ ইত্যাদি কী করেন? শায়েস্তা খান নির্মাণ করেন। তাহলে শায়েস্তা খান কী নির্মাণ করেন? তার স্থাপত্য শিল্প বিকাশে ঢাকার চকবাজারের ছোট কাটরা, লালবাগের কেল্লা, চক মসজিদ, 7 গম্বুজ মসজিদ ইত্যাদি। দেখো তার অবদান, তার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তিনি বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন। কে করেন? এই শায়েস্তা খান। তিনি বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন। দেখো শায়েস্তা খান তার শাসন আমল ছিল 1664 থেকে 1678 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো পরিচয়, তিনি বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী আসফ খানের ছেলে ও সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন। অন্যতম কৃতিত্ব, তিনি চট্টগ্রাম থেকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করে চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। দেখো বিশেষত্ব, তার স্থাপত্য শিল্পের বিকাশের জন্য তার আমলকে মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। তার স্থাপত্য শিল্পের বিকাশের জন্য তার আমলকে বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। দেখো তার অন্যতম কীর্তি, ঢাকার চকবাজারের ছোট কাটরা, লালবাগের কেল্লা, চক মসজিদ, 7 গম্বুজ মসজিদ ইত্যাদি কী করেন? নির্মাণ করেন। দেখো তার অবদান, তার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তিনি বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেছিলেন। যদি প্রশ্ন আসে যে বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেছিলেন কে, তাহলে আমরা বলবো শায়েস্তা খান। এখানে যদি প্রশ্ন আসে যে চক মসজিদ এবং 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন, তাহলে আমরা বলবো শায়েস্তা খান। দেখো বিষয়ভিত্তিক বিগত বছরে কি বিসিএস প্রশ্নপত্র। দেখো ঢাকার গেট নির্মাণ করেন কে? ক শায়েস্তা খান, খ নবাব আব্দুল গনি, গ লর্ড কার্জন, ঘ মীর জুমলা। সময় 10 সেকেন্ড। দেখো ঢাকা গেট এর নির্মাতা হচ্ছে মীর জুমলা। দেখো ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ক পরি বিবি, খ ইসলাম খান, গ শায়েস্তা খান, ঘ ঈসা খান। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ক পরি বিবি, খ ইসলাম খান, গ শায়েস্তা খান, ঘ ঈসা খান। কি হবে? দেখো ঢাকার ধোলাইখাল কে খনন করেন? সঠিক উত্তর খ ইসলাম খান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ক 1255 খ্রিস্টাব্দে, খ 1610 খ্রিস্টাব্দে, গ 1905 খ্রিস্টাব্দে, নাকি ঘ 1947 খ্রিস্টাব্দে। দেখো আমি আবারও বলছি, ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? দেখো ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? সঠিক উত্তর হবে 1610 খ্রিস্টাব্দে। দেখো ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময়
মুঘল সুবেদার কে ছিলেন? ক ইসলাম খান, খ রাজ মানসিংহ, গ মীর জুমলা, ঘ শায়েস্তা খান। ঢাকার বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ক ইসলাম খান, খ রাজ মানসিংহ, গ মীর জুমলা, ঘ শায়েস্তা খান। সময় 10 সেকেন্ড। দেখো, ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ক ইসলাম খান। আমি আবারও বলছি, কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? ক ইসলাম খান, খ রাজা মানসিংহ, গ মীর জুমলা, ঘ শায়েস্তা খান। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ? সময় 10 সেকেন্ড। দেখো, কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? সেটা হচ্ছে ঘ শায়েস্তা খান। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকা অবস্থিত কোনটি? দেখো, ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত। ক কক্সবাজারে, খ সদরঘাটে, গ লালবাগ, ঘ ইসলামপুর। ঢাকার বড় কাটরা ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকা অবস্থিত। ক চকবাজার, খ সদরঘাট, গ লালবাগ, ঘ ইসলামপুর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক কক্সবাজার। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকা অবস্থিত, সেটা হচ্ছে চকবাজারে। কোন নগরী মুঘল আমলে সুভা বাংলার রাজধানী ছিল? কোন নগরী মুঘল আমলে বাংলার রাজধানী ছিল? কোন নগরী? ক গৌড়, খ সোনারগাঁও, গ ঢাকা, ঘ হুগলি। কোন নগরী মুঘল আমলে সুভা বাংলার রাজধানী ছিল? ক গৌড়, খ সোনারগাঁও, গ ঢাকা, ঘ হুগলি। দেখো, কোন নগরী মুঘল আমলে সুভা বাংলার রাজধানী ছিল? সঠিক উত্তর হবে ঢাকা। দেখো, পরী বিবি কে ছিলেন? ক আওরঙ্গজেবের কন্যা, খ শায়েস্তা খানের কন্যা, গ মুর্শিদ কুলি খানের স্ত্রী, নাকি ঘ আজিম মুসানের মতো। পরী বিবি কে ছিলেন? ক আওরঙ্গজেবের কন্যা, খ শায়েস্তা খানের কন্যা, গ মুর্শিদ কুলি খানের স্ত্রী, ঘ আজিম মুসানের মাতা। 10 সেকেন্ড। দেখো, পরী বিবি কে ছিলেন? সঠিক উত্তর হবে শায়েস্তা খানের কন্যা। দেখো, মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? আমি আবারও বলছি, মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? ক আসাম যুদ্ধে, খ পিলখানা যুদ্ধ, গ পলাশিয়ার যুদ্ধ, ঘ রাজমহলের যুদ্ধ। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? সময় 10 সেকেন্ড। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? ক আসাম যুদ্ধে। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন কি? আমি আবারও বলছি, সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন কি? ক জাহাঙ্গীরনগর, খ জান্নাতাবাদ, গ ইসলামাবাদ, গ নাসিরাবাদ। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন কি? জাহাঙ্গীরনগর, জান্নাতাবাদ, ইসলামাবাদ, নাকি নাসিরাবাদ? তাহলে সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জান্নাতাবাদ। সঠিক উত্তর কী হবে?
দেখো সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন কি? সঠিক উত্তর হবে ক জাহাঙ্গীরনগর। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন কি? জাহাঙ্গীরনগর। দেখো মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন। মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন ক 1660 থেকে 1663 খ্রিস্টাব্দ, খ 1660 থেকে 1662 খ্রিস্টাব্দ, গ 1660 থেকে 1661 খ্রিস্টাব্দ, ঘ 1660 থেকে 1664 খ্রিস্টাব্দ। সময় মাত্র পাচ্ছেন 5 সেকেন্ড। দেখো মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন ক হবে 1660 থেকে 1663 খ্রিস্টাব্দ তিনি কি ছিলেন? সুবেদার। এবার 4 নম্বর, সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার কি ছিলেন? শাসনকর্তা ছিলেন? ক দারা, খ শাহ সুজা, গ মুরাদ, নাকি ঘ আওরঙ্গজেব। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার কি ছিলেন? শাসনকর্তা ছিলেন? দেখো সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলা শাসনকর্তা ছিলেন? সঠিক উত্তর হবে খ শাহ সুজা। 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? ক ইসলাম খান, খ শায়েস্তা খান, গ মীর জুমলা, নাকি ঘ আলবর্তি খাঁ। 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? ক ইসলাম খান, খ শায়েস্তা খান, গ মীর জুমলা, ঘ আলবর্তি খান। তাহলে 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? দেখো এখানে মূলত আমাদের কি নাই, সঠিক উত্তর দেওয়া নাই। দেখো কি আছে, 1680 সালে মুঘল সুবেদার শায়েস্তা খান আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণ করেন উমিদ খাঁ, শাহজাহানের পুত্র। তাহলে 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? এই কোনো উত্তর এখানে দেওয়া নেই। দেখো ঢাকার বোরো কাটরা নির্মাণ করেছেন কারা? ঢাকার বোরো কাটরা নির্মাণ করেছেন কারা? ক সম্রাট আওরঙ্গজেব, খ শাহ সুজা, গ শাহ আলম, গ শায়েস্তা খান। ঢাকার বোরো কাটরা কে নির্মাণ করেন? সময় 10 সেকেন্ড। দেখো ঢাকার বোরো কাটরা নির্মাণ করেছেন কে? ঢাকার বোরো কাটরা সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে হচ্ছে খ শাহ সুজা। ঢাকার বোরো কাটরা নির্মাণ করেছেন কে? শাহ সুজা। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? কোন মুঘল সুবেদার, আমি আবার বলছি, কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? ক কাসিম খান, খ ইসলাম খান, গ মীর জুমলা, ঘ শায়েস্তা খান। সময় 10 সেকেন্ড। দেখো কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? সেটা হচ্ছে ঘ শায়েস্তা খান। ছোট কাটরা কে নির্মাণ করেন? ক ইসলাম খান, খ শায়েস্তা খান, গ মীর জুমলা, ঘ মুর্শিদ কুলি খান। ছোট কাটরা কে নির্মাণ করেন? ইসলাম খান, শায়েস্তা খান, মীর জুমলা, নাকি মুর্শিদ কুলি খান? দেখো ছোট কাটরা কে নির্মাণ করেন? 10 সেকেন্ড। দেখো ছোট কাটরা কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে খ শায়েস্তা খান। দেখো ঢাকার চক মসজিদের নির্মাতাকে? ক মীর জুমলা, খ ইসলাম খান, গ শায়েস্তা খান, ঘ মুর্শিদ কুলি খান। দেখো কি বলছে, ঢাকার চকের মসজিদ, আমি আবার বলছি যে ছোট কাটরাকে শায়েস্তা খান। ঢাকার চকের মসজিদের নির্মাতা হচ্ছে মীর জুমলা, ইসলাম খান, নাকি শায়েস্তা খান, নাকি মুর্শিদ কুলি খান? ঝটপট করে উত্তর দাও। দেখো আমরা পেয়ে গেছি যে ঢাকার চকের মসজিদের নির্মাতা হচ্ছে গ শায়েস্তা খান। দেখো ঢাকা শহরে গোড়াপত্তন হয় কখন? ঢাকা শহরে গোড়াপত্তন হয় কখন? ঢাকা শহরের, আমি আবারও বলছি, ঢাকা শহরের গোড়াপত্তন হয় কখন? ক ব্রিটিশ আমলে, খ সুলতানি আমলে, গ মুঘল আমলে, গ স্বাধীন নবাবী আমলে। সঠিক উত্তর কি হবে?
দেখো, ঢাকা শহরে গোড়াপত্তন হয় হচ্ছে কীভাবে মুঘল আমলে। দেখো, মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? ক ইসলামাবাদ, খ জাহাঙ্গীরনগর, গ বিক্রমপুর, ঘ সোনারগাঁও। দেখো আমি আবারও বলছি, মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? ক ইসলামাবাদ, খ জাহাঙ্গীরনগর, গ বিক্রমপুর, ঘ সোনারগাঁও। অ্যান্সার কী হবে? দেখো, মুঘল আমলে ঢাকার নাম ছিল হচ্ছে খ জাহাঙ্গীরনগর। দেখো, সুভা বাংলা শব্দটির প্রথম ব্যবহার করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়ে, খ সম্রাট শাহজাহানের সময়ে, গ সম্রাট হুমায়ুনের সময়ে, নাকি সম্রাট হুমায়ুনের সময়ে, নাকি সম্রাট আকবরের সময়ে। সুবাহা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সময় 10 সেকেন্ড। দেখো, সুবাহা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সে হচ্ছে কি সম্রাট আকবরের সময়ে সুবাহা বাংলা শব্দটি ব্যবহার করা হয়। আমি আবারও বলছি যে সুবাহা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময়ে। সম্রাট আকবর 1576 সালে নিম্নের কোন রাজ্যে বিজিত হয়? দেখো আমি আবারও বলছি, সম্রাট আকবরের সময় 1576 খ্রিস্টাব্দে নিম্নের কোন রাজ্য বিজিত হয়? কাবুল, বাংলা, সিন্ধু, নাকি কাশ্মীর। সম্রাট আকবরের সময় 1576 সালে নিম্নের কোন রাজ্য বিজিত হয়? সেটা হবে বাংলা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে বাংলার নবাবের শাসন নিয়ে। সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য ধন্যবাদ।